বায়োডাইভার্সিটি, যে পরিবেশ, সেটা কিন্তু মানুষের জীবনে একটা প্রভাব ফেলে। এটা প্রথমত মানুষকে বুঝতে হবে, কারণ কোনো জায়গায় যদি পুকুরকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে বড় বড় মানে বাড়ি তৈরি হচ্ছে, এটা খুব ভালো, খুব ভালো লাগছে, জনবসতি তৈরি হচ্ছে, কিন্তু তার সাথে সাথে সবুজকে আমরা হারাচ্ছি। পুকুরের কিন্তু একটা বায়োডাইভার্সিটি আছে, কারণ সেখানে যে সমস্ত জু প্ল্যান্টার্স, ফাইটোপ্ল্যান্টার্স, যেগুলো একদম পুকুরে আমরা জানি যে গেরি, গুগলি, এগুলো প্রায় হারিয়ে যাচ্ছে। আমি কাজের সূত্রে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, হাওড়ার প্রত্যন্ত জায়গায়, সেখানেও কিন্তু এই ইন্ডাস্ট্রির যে জল, সমস্ত জায়গায় পুকুরগুলো একদম কালো হয়ে যাচ্ছে, এবং তারপর পুকুরগুলো হঠাৎ করে একদিন আর মানুষ দেখতে পাচ্ছে না। এখানে কিন্তু মানুষকে সোচ্চার হতে হবে। প্রথমত বুঝতে হবে যে এই পুকুরের মধ্যে যে জৈব বৈচিত্র্য, সেটা কিন্তু শুধু পুকুরের জন্য ভালো নয়, সেটা কিন্তু মানুষেরকেও কাজে লাগবে। আজকে এই যদি আমাদের যে ছোট ছোট যে পুকুরকে ঘিরে যে সমস্ত কীট পতঙ্গ এবং তাকে ঘিরে যে গাছপালা যেগুলো হারিয়ে যাচ্ছে, আজকে কচুরিপানা আপনি বহু জায়গায় দেখতে পাবেন না, আর দেখা যাচ্ছে না, কারণ পুকুরই তো নেই। এবং আপনি বোধহয় বেশ কয়েকদিন আগে ম্যানগ্রোভস নিয়ে একটা স্টোরি করেছিলেন, ভাবা যায় না। হ্যাঁ, এবার সেই ম্যানগ্রোভস লাগাবার পরে আপনাকে একটা এক্ষুনি তথ্য দিয়ে রাখি, ওখানে তারপরেই হলো ছট পুজো। এবার ছট পুজোতে পুরো ম্যানগ্রোভস এর অনেকটা অঞ্চলকে নষ্ট করে দেওয়া হয়। এবার সেই নিয়ে যখন আমরা সেটাকে প্রতিবাদ করতে গেলাম, আমাদের হয়ে গেল যে যারা পরিবেশ নিয়ে কাজ করি তারা কিন্তু কখনো জাত পাত ধর্ম এগুলো কিন্তু আমরা মানি না। সেখানে আজানের শব্দও কিন্তু সেখানে যদি একটা মানে যাদের হার্টের প্রবলেম আছে বা কার্ডিয়াক প্রবলেম আছে তাদের যদি প্রবলেম সৃষ্টি করে, সেখানে কিন্তু আমরা সেটা নিয়ে বলি। সুতরাং প্রশ্নটা হচ্ছে, পরিবেশকে বাঁচাতে গেলে মানুষকে সোচ্চার হতে হবে, মানুষকে জানতে হবে যে পাশে কোন গাছটা বা কোন গাছটাকে কেটে দেওয়া হয়েছে সে তো জানছেই না। সেই গাছটাকে আজকে কিন্তু একটা বড় গাছ, সেটা প্রায় 5.5 লক্ষ টাকার কিন্তু আমরা জানি যে অক্সিজেন সরবরাহ করে। এটা মানুষকে বুঝতে হবে যে এই যে আমরা আলাদা করে কোভিডের সময় দেখেছি অক্সিজেনের সিলিন্ডার আমরা কিনে আনছি, কিন্তু এই যে বড় গাছকেও যে বাঁচানো যায়, প্রতিস্থাপন করা যায়, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার এইরকম প্রোগ্রাম করেছেন কোটি কোটি ম্যানগ্রোভ লাগানোর। সেই ম্যানগ্রোভ ওখানকারই লোকজন চুরি করে নিচ্ছে, কেটে সাফ করে দিচ্ছে। ম্যানগ্রোভ চুরি করছে কিসের জন্য? ভেড়ি তৈরি করছে, ভাবা যায় না। একজন দর্শক শেখ শামীম তিনি লিখছেন, কাউন্সিলর থানা জানা সত্ত্বেও এভাবে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, এর পেছনে অরিন্দম দা কিছু রাজনৈতিক মদত আছে, না হলে এত সহজে এই কাজ কি করে করা সম্ভব? আর সেই রাজনৈতিক মদতে আপনারা, আপনাদের মতো পুলিশ অফিসার যারা আছেন তারাও ওই ফাঁদে পড়ে যাচ্ছেন, তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। একদম সত্যি কথা তো বলেছে, উনি কি মিথ্যা কথা বলেছে? আচ্ছা অয়নবাবু, আজকে আপনি পুকুর, জল, মাছ, নদ নদী, গাছ, এগুলো তো একে অপরের পরিপূরক। প্রকৃতিকে যারা ধ্বংস করে, পৃথিবীর যত সায়েন্টিস্ট আসুক কিন্তু সেই ক্যারেক্টার কিন্তু আনতে পারবে না। সেটা হিরোশিমা নাগাসাকি দেখিয়ে দিয়েছে। আজকে সাথীদি যে কথাগুলো বললো, আপনি আমাকে বলুন তো, যেভাবে নাকি দিনের পর দিন, আপনার মধ্যে মনে আছে আপনার একটা অনুষ্ঠান করেছিলেন, আমি গিয়েছিলাম এগরাতে, যে যৌতুগৃহে যে মৃত্যু যেভাবে মারা গেল, আপনি এগরার পর বলুন, বজবজ, মহেশতলা, বীরভূম, দুবরাজপুর থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী কতবার সোচ্চার হয়েছে। আপনি আমাকে বলুন, যখন বাজিতে আগুন লাগে প্রথম নেভাবার জন্য পুকুরের জল দরকার, বহু জায়গায় পুকুরগুলো নেই, পুকুরগুলো মুছিয়ে দিচ্ছে। কেন পুলিশ বন্ধ করতে পারছে না? সব ফাঁকা আসল টাকা হলেও পুকুর ভরাট নয়, সব ফাঁকা আসল টাকা। অয়ন বাবু, একটা অফিসার ইনচার্জ, সবকে বলবো না, কত ক্ষমতা। লোকাল ক্লাবগুলোকে নিয়ে, লোকাল পঞ্চায়েতকে নিয়ে, প্রধানকে নিয়ে যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করি, স্কুলে কলেজে গিয়ে যদি আমি ছাত্ররা এগিয়ে চলে আসবে পুলিশের পাশে, যেটা আমরা করতে দেবো না, যেটা সাথীদিরা করছে। আজকে আমরা করেছি বহু জায়গায়, আমি আপনাকে লিস্ট দিয়ে দেবো। আপনাকে অয়নবাবু একটা বলে দিচ্ছি, একটা খুব ভাইটাল কথা, এদের নাকি থানায় ডাকলে দেখবেন সমস্ত সার্টিফিকেট দেখাবে যে উই মেইনটেইন অল ফর্মালিটিস, কিন্তু আপনি ওই সার্টিফিকেটে বলবেন যে তুমি এখানে সই করে দিছি জেনুইন, দেখবেন সই করবে না।
তখনই ধরা পড়ে যায় এগুলো সমস্ত কনকাক্টেড এবং এগুলো সব ফলস। আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, তিলজলা থানায় হচ্ছে গিয়ে দুটো পুকুরের এই ঘটনা হয়েছিল, একজন এমএলএ পর্যন্ত এমন অনুরোধ করেছিল আপনি ওকে আটকেছেন কেন, আমি বললাম দেখুন এখানে সই করছে না, সমস্ত সব ফলস। এবং আমি এসপি কে একটা রিপোর্ট দিয়েছিলাম, তাকে অ্যারেস্ট করেছিলাম। আপনি কি বলছেন? এগুলো সমস্ত বিএলআর থেকে শুরু করে সব প্যাক্ট হয়ে সমস্ত সই জোগাড় করে আপনাকে আজকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে আমরা এই চ্যানেলগুলো বা আমাদের খবর যেগুলো আমরা দেখাই, পুকুর ভরাট হচ্ছে, গাছ কাটা হচ্ছে, গাছ পাচার হয়ে যাচ্ছে। আজকে দেখাবো আইটিআই কলেজ, টেলিভিশনে দেখাবো নিউজ 18 বাংলায়, আইটিআই কলেজ হাওড়ায়, আইটিআই কলেজ কর্তৃপক্ষের থেকে গাছ কাটা হচ্ছে, গাছ কেটে ফাঁক করে দেওয়া হচ্ছে, গাছ বিক্রি করে দেওয়া হচ্ছে। এইগুলো, এই উদাহরণগুলো কি আপনারা তুলে ধরেন? এই উদাহরণগুলো কি যখন আপনারা সচেতনতা শিবির করেন, এইগুলো একটু যদি তুলে ধরেন, আমার মনে হয় যে পরবর্তীকালে সচেতনতা আসতে পারে মানুষের মধ্যে। এখন কিন্তু অনেক সচেতন মানুষ না, তার সঙ্গে সঙ্গে আবার হুমকি হুঁশিয়ারিও আসতে পারে কিন্তু আপনার দিকে। একদমই, এটা অয়নবাবু যেটা বলছেন, যদি পরিসংখ্যান দেখা যায়, জলাভূমি কিন্তু যদি সাউথ 24 পরগনা জলাভূমি প্রায় 24% কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার জলাভূমির গুরুত্ব মানুষকে যদি বোঝাতে হয়, তাহলে কিন্তু মানে আজকে যে যুগে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু মানুষ সমস্ত আজকে ডিজিটাল, আজকে মানুষই কিন্তু সবকিছু জানে, আজকে গুগলের ব্যবহার করছে। জলাভূমির গুরুত্ব প্রত্যেক কাউন্সিলর থেকে শুরু করে আজকে রাজনৈতিক মহল থেকে শুরু করে আমি বলবো তাদেরকে আরো সক্রিয়ভাবে কিন্তু ভূমিকা পালন করতে হবে। কারণ সাধারণ মানুষ তো আছেই, সাধারণ মানুষ সোচ্চার হবে, কিন্তু ইমপ্লিমেন্ট করবে কিন্তু আমাদের লোকাল বডি। তাদেরকে কিন্তু আরো বেশি ভাবে, সেই লোকাল বডির তো অবস্থা দেখছেন, কাউন্সিলর এতদিন জানতেন না, কাউন্সিলর আমরা দেখানোর পরে তারপরে বলছেন না না করতে দেব না, উনি জানতেন, উনি ইনভলভ, পরিষ্কার। আপনাকে একটা তথ্য দিই, এই বাঁকুড়ার মেজিয়া ফরেস্টের ওখানেতে বনাঞ্চলের বনকর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে, ভূতের ভয়, সেখানেতে যাতে সরকারি কর্মীরা সেই সংরক্ষণটা না করতে পারে, তার মানে বনাঞ্চল অসংরক্ষিত হয়ে পড়ছে। সেখানে এই যে প্রমোটারি বলুন বা সমস্ত এই যে দৌরাত্ম্য বাড়ছে, সমস্ত কিন্তু আজকে মানুষকে ভয় দেখিয়ে সেই বনাঞ্চলগুলোকে ফাঁকা করে দেওয়া হচ্ছে। তাতে কিন্তু একটা সুবিধাভোগী মানুষ সেখানে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে, সেখানকার বন সম্পদ হরণ করছে। আজকে কিন্তু সব জায়গায় এটা হচ্ছে, এটা কিন্তু শুধু দমদম নয়, না না না, সব জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একদম। এখানে কিন্তু মানবাধিকারকে লঙ্ঘন করা হচ্ছে। একটা গাছ, এই যে তার চারপাশের যে পরিবেশ, এটা যদি আমাদের সমস্তটা নষ্ট হয়, আমি তো বলবো এটা মানুষের বেঁচে থাকার অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে। দেখুন অরিন্দম দা, একটা জলপাইগুড়ির একটা দেখাবো, এই রাস্তার পাশে নয়াঞ্জলি, এই নয়াঞ্জলিও ছাড়ছে না। এই রাস্তা দিয়ে কি কোনো বিডিও, কোনো বিএলআরও, কোনো পুলিশ কর্তা যান না? এটা বিশ্বাস করতে হবে। দেখুন, তারপরে আসছি আমি। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানকার ঠাকুরপাট এলাকার পাশ দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এই রাস্তার পাশেই নয়াঞ্জলি ভরাট। এশিয়ান হাইওয়ের পাশে রয়েছে ফাঁকা জমি। স্থানীয়দের দাবি, সম্প্রতি এখানেই 4 বিঘা জমি কেনেন এক প্রমোটার। এই জমিতেই প্রমোটিং এর ছক, কিন্তু জমিতে ঢোকার রাস্তা নেই, বাধা নয়াঞ্জলি, তাই ভরাট করা হয়েছে নয়াঞ্জলি। নয়াঞ্জলির প্রায় 150 ফুট বুঝিয়ে ফেলা হয়েছে। এই খবর করতে যায় নিউজ 18 বাংলা, তখনই বাধা প্রমোটারি সংস্থার এক কর্মী। আমি বলছি আপনি ফটো তুলতেছেন কেন? আপনি কে? আমি এখানে আপনি বলুন না কেন তুলতেছেন, এটা বলুন। আপনি কালভার্ট বানাচ্ছি, আমি যে প্রশ্নটা করব সেটা তো আপনি উত্তর দিলেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেব না। এটা তো বেআইনি ভাবে হচ্ছে, তো এটা তো বেআইনি ভাবে হচ্ছে। তা বেআইনি ভাবে কাজ করা কি যায়? এভাবে যায় কি? ঠাকুরপাট এবং আরো বেশ কয়েকটি এলাকার জল নিকাশির বড় ভরসা এই নয়াঞ্জলি, সেটারই একটা অংশ ভরাট হয়ে গিয়েছে। এতে চিন্তায় স্থানীয়রা। সমস্যা তো আশেপাশে গ্রামবাসী লোকের সমস্যা হবে, কৃষি জমি ক্ষতি হতে পারে। অবশ্যই কৃষি জমিতে চাল বর্ষার দিনে ধান লাগাবে, ডুবে যেতে পারে।
এতে পরিষ্কার যে প্রশাসনের নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটার পরেও প্রশাসনের কোনো পদক্ষেপ নেই, এবং প্রশাসন যদিও বা দুই একটা জায়গায় পদক্ষেপ করতে যায়, দেখা যায় তৃণমূল কংগ্রেসের নেতারা সেখানে তাদের অঙ্গুলি হেলনে প্রশাসন সেখানে নির্বিঘ্ন থাকে, দর্শকের ভূমিকা পালন করে। যদি ওই ঠাকুরপাটের ওখানে যদি এরকম কোনো নয়নজুলি ভরাট হয়ে থাকে, এসডিও সাহেবের সাথে কথা বলবো, কথা বলে কঠিন পদক্ষেপ নেওয়ার আমি চেষ্টা করব। আমার দলের যদি কোনো নেতা এর মধ্যে যুক্ত থাকে, অবশ্যই দল এই বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এভাবে দিনে দুপুরে ভরাট হয়ে যাওয়া সরকারি জমি কতদিনে পুনরুদ্ধার হবে, কতদিনে বন্ধ হবে বেআইনি কাজ জানতে চায় ধূপগুড়িবাসী। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। এশিয়ান হাইওয়ে অরিন্দমদা একটা আন্তর্জাতিক মানের রাস্তা, তার পাশে নয়নজুলি ভরাট হয়ে যাচ্ছে, কেউ দেখার নেই। এসডিও সাহেবকে বললেন তৃণমূল নেতা জানালেন। ফিউচার টেন্স, ফিউচার আই শ্যাল ইনফর্ম। দেখুন আপনি বলুন তো অয়ন বাবু, আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী সব ইনস্ট্রাকশন তারপরে নড়ে চড়ে বসবে? আমি আপনাকে বলছি, সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ যারা আছে, আমি আপনাকে বলছি আপনি একটা সমীক্ষা করুন যে যদি পুকুর ভরাট হয়, মানুষ যাতায়াত করতে না পারে, কোন সেকশনে কেস করবে, আউটপুটটা কি তার। আমি আপনাকে বলে দিচ্ছি, দেখুন এনভায়রনমেন্ট প্রহিবিশন অ্যাক্ট 1986 একটা আছে, আরেকটা কি সুন্দর আইন আছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। ইন্ডিয়ান পেনাল কোডে দেখুন স্পষ্ট রয়েছে 188/286। অনেক অফিসার ইনচার্জ অনেক থানা থেকে আপনাদের প্রোগ্রামটা দেখেন। আমি আপনাদের বলে দিচ্ছি, ঝুড়ি থেকে শুরু করে সবকিছু সিজ করে দিন এবং বলুন যে কোর্ট থেকে অর্ডার ছাড়া আমরা দেব না। আপনি কোন আইনে ওখানে গেছেন? মজা আছে, আমরা যখন বালি চুরি দেখাই, আমরা যখন নদী চুরি দেখাই, আমরা যখন পুকুর চুরি দেখাই, তখন দেখি কাদেরকে গ্রেফতার করছে, কাদেরকে আটক করছে জানেন? যারা ওখানে শ্রমিকের কাজ করছে, দিনে যারা হয়তো 200 থেকে 300 টাকা পায়, কিন্তু যারা চাই তাদেরকে ধরে না। অয়ন বাবু আমি একটু কথা বলেনি, দেখুন ওদেরকে যখন আমরা ধরি ওরা কিন্তু বলে দেয় অ্যাকচুয়ালি নাম টাকার। আমি তো বলছি আমি করেছি তো এগুলো, এর জন্য আমাকে এসপি থ্যাঙ্কস দিয়েছে। তখনকার দিনে সুপিরিয়ররা থ্যাঙ্কস দিত যে আপনি ভালো কাজ করে। মহাশ্বেতা দেবী আমাকে ফোন করে বলেছে যে অরিন্দম ঠিক কাজ করেছো, ছাড়বে না। অতএব আমি বলছি আপনাদের, আমাদের যদি একটা আদর্শ বোধ না থাকে, আমাদের যদি একটা সুন্দর সুষ্ঠু চিন্তা ভাবনা না থাকে যে আমরা একটা করে দেখাবো, যাওয়ার আগে মানুষ বলবে যে হ্যাঁ আমরা এখানে কাজ করছি। শুধু আমি কি, কত ভালো ভালো অফিসার ইনচার্জ কাজ করছে, কত ভালো ভিডিও আছে, কত ভালো ডিএম আছে, ওগুলো আজকে ক্যালকাটা মিউজিয়াম হলের ছবি রাখতে হবে, এখন আর নেই। একদমই তাই। আমি সাথী, আপনি বলছিলেন এনভায়রনমেন্টের কথা, পরিবেশের কথা, ব্যালেন্সের কথা। আসলে নিকাশি সমস্যা, বিভিন্ন নয়নজুলি নির্ভর করে নিকাশি সমস্যা, বিভিন্ন নয়নজুলি সেচে কাজে লাগে, তাদেরকেও ছাড়ছে না এরা। সব থেকে বড় কথা যে নয়নজুলির গুরুত্বটাই তো বুঝছে না, কিন্তু নয়নজুলির গুরুত্বটা যে আছে সেটা যে বুঝিয়ে দিলে পরে আমাদের যে তার পাশের যে জমিগুলো আছে সেগুলো এগ্রিকালচার ল্যান্ড হতে পারে, সেগুলো পাতিত জমি হয়ে থাকতে পারে, সেখানে তো সেই জলের সেচ ব্যবস্থাটাই তো ভেঙে পড়ছে। সুতরাং এইটা যদি আমাদের যারা কাজ করছে, যারা এই ধরনের কাজগুলো করছে, তাদেরকে কিন্তু এগুলো বারবার করে বলা হয় এবং বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রামেতে তাদের সাথেও যখন কথা বলা হচ্ছে তাদেরকেও জিনিসটাকে বোঝানো হয়। কিন্তু এটা মানুষকে কিন্তু সোচ্চার হতে হবে। কারণ আমি একটা রিসেন্ট আজকেই আপনি দেখতে পাবেন যে ঝাড়গ্রামের কাছে একটা পুকুর বোঝানো, আপনার যদি ক্যামেরা বা আপনার চ্যানেল যদি চায় সেই স্টোরিটাকে তারা করতেও পারে, সেখানে একমাত্র পুকুরটা বোঝানো বন্ধ করতে পেরেছে মানুষ সোচ্চার হয়ে। কারণ তারা কিন্তু সেই পুকুর বোঝানোর জন্য সেখানে সমস্ত প্রমোটারিরা তারা এসে গেছিল, সেগুলো কাজ করতে শুরু করে দিয়েছিল। কিন্তু মানুষ জানে এই পুকুরটা যদি বোঝানো হয়ে যায় তাহলে সেখানকার কিভাবে জৈব বৈচিত্র্যটা নষ্ট হবে এবং সেখানকার পরিবেশটা ভেঙে পড়বে। কারণ একটা পুকুরকে ঘিরে কিন্তু মানুষকে বুঝতে হবে অনেক কিছু ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট পরিবেশের কিন্তু একটা ইকোলজিক্যাল ব্যালেন্স থাকে এবং প্রত্যেক জায়গায় কিন্তু সেটা মেনটেন হয়। এবং সেটা একটা পুকুরকে শুধু আমি বলছি না, আজকে কিন্তু বালির যে খাদান আপনি বলছেন, আজকে যেখানে আমি বনাঞ্চলে যেভাবে গাছ কাটা হচ্ছে সব জায়গায়, শুধু বনাঞ্চল কেন, রাস্তা তৈরি করা হচ্ছে হঠাৎ করে একটা, মানে 236 একরের আমাদের যে গাজিয়াবাদের যে মিরাটের যে রাস্তাটা, আজকেই অর্ডার বেরিয়েছে 111